অনার্স চতুর্থ বর্ষে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আবারও তোমাদের সামনে চলে আসলাম আরেকটি লেকচার নিয়ে। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব। আমরা জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি এই কোর্সটি পড়ছিলাম, কোর্স কোড 24-31-03। আমরা আজকে নতুন যে অধ্যায়টি পড়ব সেটি হচ্ছে পঞ্চম অধ্যায় নবাগত জিন গ্রহিতা, এবং আজকে আমাদের পাঠের বিষয়বস্তু থাকবে ট্রান্সফেকশন। তো এই অধ্যায়টা একটু বড়, আমি ট্রান্সফেকশন এই অংশটুকুই শুধুমাত্র তোমাদের এই অধ্যায় থেকে পড়াবো, বাকি অংশটুকু তোমরা নিজেরাই পড়লে খুব সহজেই বুঝতে পারবে আশা করি। তো ট্রান্সফেকশন জিনিসটা কি? আমরা এতক্ষণ যেই আগের চ্যাপ্টারটা পড়ে আসছি ভেক্টর তো তৈরি করলাম, কিন্তু আমার এই কাঙ্ক্ষিত ভেক্টর বা জিনগুলা কিভাবে একটা কোষের মধ্যে ঢোকাবো, সেই ঢোকানোর প্রক্রিয়াটাই মূলত হচ্ছে ট্রান্সফেকশন। অর্থাৎ বইয়ের ভাষায় যদি আমরা বলি, যে প্রক্রিয়ায় এক জীবের জিন কৃত্রিমভাবে অন্য জীবের সন্নিবেশিত করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ট্রান্সফেকশন। এবং এর সাথে আরেকটা ওয়ার্ড হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিমাল বা জিএমও। জিএমও কি হচ্ছে? জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এই ট্রান্সফেকশন প্রক্রিয়ায় যে প্রাণীটা পাওয়া যাবে সেই প্রাণীটাকে বলা হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিমাল বা জিএমও। তাহলে ট্রান্সফেকশন প্রক্রিয়ায় যে রিকম্বিনেন্ট বা কৌলিকভাবে রূপান্তরিত জীব উৎপন্ন হবে, অর্থাৎ ওই কৃত্রিমভাবে নতুন জিন সন্নিবেশিত করার পরে সেটা ওই প্রাণীর দেহে এক্সপ্রেস করার পরে যেই জীবটা উৎপন্ন হচ্ছে সেই জীবটাকে বলা হচ্ছে ট্রান্সজেনিক বা জেনেটিক্যালি মডিফাইড জীব। তো ট্রান্সফেকশন এই প্রক্রিয়াটা আমরা বিভিন্ন ভাবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। দেখি আমরা কি প্রক্রিয়ায় কি হতে পারে। একটা হচ্ছে পূর্ণাঙ্গ প্রাণীতে জিন স্থানান্তর, অর্থাৎ একটা জীবন্ত প্রাণীর মধ্যে সরাসরি জিনটা স্থানান্তর করা সম্ভব হতে পারে। অথবা কি করতে পারি আমরা, নিষিক্ত ডিম্বাণু অথবা ভ্রূণ, ডিম্বাণুতেও ঢোকাতে পারি অথবা ভ্রূণ স্টেজেও জিনটাকে স্থানান্তর করা সম্ভব। তো নিষিক্ত ডিম্বাণু বা ভ্রূণে কি প্রক্রিয়া করা সম্ভব আমরা একটু দেখি। এর সাবটাইটেল: সম্পূর্ণ নিউক্লিয়াসটাকে স্থানান্তর করা সম্ভব, সম্পূর্ণ একটি ক্রোমোজোম অথবা একটা ক্রোমোজোমের অংশবিশেষ স্থানান্তর করা সম্ভব, মাইক্রো ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণুতে ডিএনএ স্থানান্তর করা সম্ভব, বায়োলিস্টিক বা পার্টিকেল পদ্ধতি, ঘান পদ্ধতি, এটা একটি প্রক্রিয়া। আরও আছে লাইপোফ্যাকশন, ইলেকট্রোপোরেশন, আল্ট্রাসাউন্ড। আমরা মোটামুটি আরও আছে ভাইরাসের মাধ্যমে ভ্রূণে জিন স্থানান্তর। এই যে যতগুলা প্রসেস আমরা এখানে পড়লাম, আমরা চেষ্টা করব সবগুলো প্রসেসই আজকে দেখতে। তো প্রথমেই আমরা যেটা আসব, একটা দেখি যে কি যে এটা একটা কোষ। তো এই কোষের মধ্যে আমার মূল টার্গেটটা হচ্ছে ডিএনএটাকে ঢোকানো। দেখো, ভাইরাল ট্রান্সফেকশন, অর্থাৎ ভাইরাসের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ প্রাণীতেই এটা দিতে পারি, অথবা ভ্রূণেও দিতে পারি, অথবা নিউক্লিয়াসেও দিতে পারি, ডিম্বাণুতেও দিতে পারি। মাইক্রো ইনজেকশন পদ্ধতি এইটা মূলত ব্যবহার করা হয়ে থাকে ডিম্বাণু বা ভ্রূণ স্থানান্তরণের জন্য। লিপোফেকশন বা লাইপোফেকশন যাই বলি না কেন, এইটাও অ্যাডাল্টেও করা হয়ে থাকে, আবার ডিম্বাণু অথবা হচ্ছে ভ্রূণেও দেওয়া সম্ভব। আরও একটা প্রসেস আছে ইলেকট্রোপোরেশন। এটা একটা ওভারভিউ দেখিয়েছি, বাট আমরা ডিটেলসে সবগুলো প্রসেসই দেখার চেষ্টা করব। তাহলে ভাইরাল ট্রান্সফেকশন, মাইক্রো ইনজেকশন, তারপর হচ্ছে ইলেকট্রোপোরেশন, আর হচ্ছে লিপোফেকশন। তো এখন প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সম্পূর্ণ নিউক্লিয়াসটাকে স্থানান্তর করব, অর্থাৎ নিউক্লিয়াসটাকে বের করে ওইখানে আমার নতুন আর একটা নিউক্লিয়াস সেখানে সংযুক্ত করব। তো কিভাবে দেখি, এইটা একটা অনিষিক্ত ডিম্বাণু, অর্থাৎ এটা এখনো স্পার্ম দ্বারা নিষিক্ত হয়নি। এমন একটা ডিম্বাণুকে আমরা কি করব, মাইক্রো ইনজেকশনের মাধ্যমে ওখান থেকে নিউক্লিয়াসটাকে বের করে ফেলব। নেক্সট ধাপে কি হলো, আমার যেই কোষটা পেলাম, সেটা ডিম্বাণুটা পেলাম, তার ভেতরে কিন্তু কোনো নিউক্লিয়াস নাই, শুধুমাত্র সাইটোপ্লাজম এবং কোষের বাইরের যে আবরণ সেই অংশটুকু এখানে আছে। নেক্সট আমরা দেখছি এটা একটা নিষিক্ত ডিম্বাণু, অর্থাৎ
স্পার্ম এবং অভামের মিলনের ফলে একটা নিষিক্ত ডিম্বাণু আমরা পাচ্ছি। তো এখানে আমরা এই নিষিক্ত ডিম্বাণু আমরা জানি মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলেশন এরকম অনেকগুলা ধাপের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রাণীতে তৈরি হয় ভ্রূণ তৈরির মাধ্যমে। তো আমরা এখানে কোন দশাটা দেখছি? ব্লাস্টুলা দশায়। এই দশাটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে ব্লাস্টুলা দশা এমন একটি দশা, এখান থেকে যে কোনো একটি কোষ যে কোন পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করতে সক্ষম সেই কোষ থেকে। তো সেই প্রক্রিয়াটাকে এখানে মাথায় রাখা হয়। যেমন এই ব্লাস্টুলা দশার কোষগুলোকে আলাদা করা হয়, বিচ্ছিন্নকৃত এই কোষটার থেকে একটা একক কোষ নেওয়া হবে। পরবর্তীতে কি হবে? এই যে ব্লাস্টুলা দশার যে কোষ, এটা কিন্তু 2N কোষ, সেই কোষটাকে ওই যেই নিউক্লিয়াস বের করে ফেলা হয়েছিল ডিম্বাণুর ভেতর থেকে, তার ভেতরে দেওয়া হলে এই যে নতুন যেই কোষটা ডিম্বাণুটা হলো, এর ভেতরে কিন্তু নবাগত নিউক্লিয়াসবাহী ডিম্বাণু, অর্থাৎ এই ডিম্বাণুর অরিজিনাল নিউক্লিয়াস কিন্তু এখানে নাই। এখানে কি হচ্ছে? অন্য একটা ডিম্বাণুর নিউক্লিয়াস ঠিক আমি বলবো না, বলবো যে সেখানকার একটা কোষ এর ভেতরে দেওয়া হয়েছে, যেটা ডিপ্লয়েড দশা, এবং এই দশায় কি করতে পারবে? পূর্ণাঙ্গ প্রাণী তৈরি করতে সক্ষম। যেটা কোনটার? ওই যে যার কাছ থেকে এই কোষটা আসছে, ওই প্রাণীর বৈশিষ্ট্য সম্পূর্ণ একটি প্রাণী তৈরি করতে সক্ষম। আরেকটা কি বলেছিলাম? সম্পূর্ণ একটা ক্রোমোজোমও হতে পারে অথবা ক্রোমোজোমের অংশবিশেষও স্থানান্তর করা সম্ভব। সেটা কিরকম আমরা একটু দেখি। কোন দশার ক্রোমোজোম লাগবে? মেটাফেজ। আমরা জানি যে মেয়োসিস কোষ বিভাজনের অনেকগুলা বা মাইটোসিস কোষ বিভাজনের অনেকগুলা দশা আছে। আমাদের মেটাফেজ দশাটাই লাগবে। সেই ক্রোমোজোমকে এবার হাইপারটনিক লাইসিস, এটার লাইসিস বলতে ভাঙন আমরা জানি, হাইপারটনিক বলতে অনেক প্রেসারের মাধ্যমে দিয়ে এটাকে করতে হবে। তারপরে কি হলো? এর ফলে কি হয়? ক্রোমোজোমগুলা আলাদা হয়ে আসবে। এই পৃথক, এটা কিন্তু সম্পূর্ণ একটা ক্রোমোজোম হতে পারে। আর যদি আমরা চাই যে ওই ক্রোমোজোমটাকে খণ্ডিত করব, অংশবিশেষ নেব, তাহলে এটাকে সেন্ট্রিফিউজ করতে হবে অথবা সাইটোফটোমেট্রি প্রবাহের মাধ্যমে ক্রোমোজোমগুলোকে খণ্ডিত করা সম্ভব। তাহলে ক্রোমোজোম খণ্ডিত হবে। পরবর্তীতে কি হবে? ক্যালসিয়াম ফসফেট, সেটা আমার এই খণ্ডিত ক্রোমোজোমও হতে পারে অথবা পূর্ণাঙ্গ ক্রোমোজোমও হতে পারে। দুটোর ক্ষেত্রে ক্যালসিয়াম ফসফেট দ্বারা যদি এদেরকে ট্রিট করা হয়, তাহলে কোষ কর্তৃক ওই ক্রোমোজোমটা গৃহীত হবে। অর্থাৎ আমি যেই ক্রোমোজোমটা দিতে চাচ্ছিলাম কোনো প্রাণীর মধ্যে বা জীবের মধ্যে, সেই জীবের কোষে সেটা গৃহীত হবে, অথবা আমরা ডিম্বাণুর মধ্যেও এটা দিতে সক্ষম হব। মাইক্রো ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণুতে ডিএনএ স্থানান্তর, এটা খুবই পরিচিত এবং ব্যবহৃত একটি প্রক্রিয়া। তো এক্ষেত্রে কি করা হচ্ছে? এই বাম সাইডেরটা হচ্ছে ডিম্বাণু, ডান সাইডেরটা হচ্ছে শুক্রাণু। ডিম্বাণু, শুক্রাণু। তো এদের যখন সেকেন্ড পোলার বডিটা তৈরি হয় এবং শুক্রাণুর স্পার্মের নিউক্লিয়াসটা ডিম্বাণুর মধ্যে ঢুকবে, সেই অবস্থায় মানে সেই স্টেজেই মাইক্রো ইনজেকশনের মাধ্যমে, দেখো ইনজেকশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি লাল রঙের কিছু একটা, ওই লাল রঙের অংশটা হচ্ছে একটা ফরেন ডিএনএ। সেই ডিএনএটা মাইক্রো ইনজেকশনের মাধ্যমে এর ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। ঢুকিয়ে দিলে কি হবে? যে জাইগোটটা তৈরি হবে, এই জাইগোটের মধ্যে কিন্তু ওই কাঙ্ক্ষিত ডিএনএটা আছে। পরবর্তীতে দেখা যাবে যে এই জাইগোটের মধ্যে কাঙ্ক্ষিত ডিএনএটা বা কোষের মধ্যে এগুলা পাওয়া সম্ভব। তাহলে ভ্রূণের ভেতরেই ভ্রূণের যে জিনোমটা থাকবে, তার ভেতরেও কাঙ্ক্ষিত ডিএনএটা পাওয়া যাবে। এটা একটা প্রসিডিউর। আমরা এই যে এটা একটা ডিম্বাণু দেখতে পাচ্ছি এবং লেফট সাইডেরটা একটা হোল্ডার, মানে যেটাকে ডিম্বাণুটাকে ধরে রাখার জন্য ব্যবহার করা হয়, এবং ডান সাইডে একটা ইনজেকশনের মাধ্যমে দেখতে পাচ্ছি এর ভেতরে একটা ডিএনএর অংশ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এরপরে আসে হচ্ছে বায়োলিস্টিক বা পার্টিকেল গান পদ্ধতি। গান মানে কিন্তু আবার গান শোনা না, এটা মূলত হচ্ছে বন্দুক, সহজ কথায় আমরা যেটা বলি সেই গান এখানে বলা হয়েছে। তো বন্দুক কি করে? যে বন্দুকের মধ্যে একটা গুলি দিলাম, গুলিটা আমি যদি টার্গেটেড কোনো অংশে দিতে চাই, তাহলে সেখানে আমি সেটাকে
ঢুকিয়ে দিতে পারি। ঠিক সেই প্রসিডিউরটাকে মাথায় রেখে এখানে এই পদ্ধতি ব্যবহার করা হয়। এখানে আমরা একটা পার্টিকেল গানের যন্ত্রাংশ দেখতে পাচ্ছি, যার মধ্যে দেখো যে গান এইমড অ্যাট বায়োলজিক্যাল স্পেসিমেন বলা হয়ে থাকে এই ধরনের উপাদানকে। এই অংশটাতে থাকে হচ্ছে একটা প্রেশারাইজড গ্যাস, যে গ্যাসের মাধ্যমে সামনের অংশটুকু প্রেশার দিলে ওটা সামনের দিকে এগিয়ে যেতে পারে। তার সামনে কালো অংশটা হচ্ছে একটা বুলেট, যেহেতু গান মানে বন্দুক তাহলে বুলেট তো থাকবে, এবং তার সামনে রেড কালারের অংশটা হচ্ছে আমার যে কাঙ্ক্ষিত ডিএনএ, একটা মেটালের মধ্যে, সেটা আয়রন হতে পারে, গোল্ড হতে পারে, এরকম অংশের মধ্যে এটা মোড়ানো থাকে আমার কাঙ্ক্ষিত ডিএনএটা। এবং সামনে থাকে একটা ফিল্টার স্ক্রিন, যেটার মধ্য দিয়ে শুধুমাত্র আমার কাঙ্ক্ষিত ডিএনএটা বের হতে পারবে, কিন্তু বুলেটটা বের হবে না। আমরা ছবি দেখি নেক্সট ছবিগুলো, তাহলে এটা বুঝতে পারছি। দেখো যে এখানে আমার যে গ্যাসটা সেটা কিন্তু ওই চেম্বারে আর নাই, অর্থাৎ প্রেশারের কারণে, ওটা প্রেশার দেওয়ার কারণে বুলেটটাকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে। এই যে এখানে বুলেটটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার সামনে আমার কাঙ্ক্ষিত ডিএনএটাও আছে। পরবর্তী ছবিটা যদি আমরা দেখি, এখানে দেখো যেটা হচ্ছে যে আমার বুলেটটা থেকে গিয়েছে আর আমার কাঙ্ক্ষিত ডিএনএটা ওই স্ক্রিনটা ভেদ করে আমার বাইরে চলে এসছে, যেটা আমার কাঙ্ক্ষিত ওই স্ক্রিনের সামনে যদি আমার কাঙ্ক্ষিত কোষটা থাকে তার ভেতরে সহজেই যেন ঢুকতে পারে। আর একটু সহজভাবে যদি আমরা দেখি, তাহলে দেখো একটা বন্দুক, তার মধ্যে বুলেটের সাহায্যে ডিএনএ কোড করা আছে। সেই ডিএনএটা আমার, এই যে ডিএনএটা কোড করা আছে, সেটা আমার কাঙ্ক্ষিত কোষের মধ্যে যদি গানের মাধ্যমে দিয়ে একটা নির্দিষ্ট দূরত্বে সেটা পৌঁছে যাবে টার্গেট সেলের মধ্যে। এরপরে যেটা, সেটা হচ্ছে লাইপোফেকশন। লাইপোফেকশনটা হচ্ছে যে এক ধরনের এনজাইম, লাইপোস এক ধরনের প্রোটিন, লিপিড। এই লিপিডের সাথে ডিএনএটা যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে লিপিড কমপ্লেক্স, ডিএনএ লিপিড কমপ্লেক্স। সেটা আমরা দেখি, এটা হচ্ছে ডিএনএ আর এটা হচ্ছে লাইপোজোমস, লিপিড উপাদান। এবং এই দুটো একত্রিত হয়ে তৈরি করে ডিএনএ লিপিড কমপ্লেক্স। পরবর্তীতে এই ডিএনএ লিপিড কমপ্লেক্সটাকে কোষ গ্রহণ করতে পারে, কারণ লিপিড উপাদানগুলো কোষের ভেদ্যতার মধ্যে পড়ে এবং ভেদ্যতার কারণে ওর ভেতরে ঢুকতে পারে। এবং শুধুমাত্র লাইপোজোমসগুলো ঢুকছে না, তার সাথে কে ঢুকে পড়ছে, ডিএনএটাও, আমার কাঙ্ক্ষিত ডিএনএটাও ঢুকে পড়ছে। ঢোকার পরে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঙ্ক্ষিত ডিএনএ এন্ডোসাইটোসিস প্রক্রিয়া এর ভেতরে ঢুকে পড়লো। পরবর্তীতে কি করে, যে ভেতরে ঢোকার পরে সেখান থেকে ডিএনএটাকে রিলিজ করলে কোষের মধ্যে ঢুকলো। এখন কোথায় যেতে হবে এই কাঙ্ক্ষিত ডিএনএ, পরবর্তীতে নিউক্লিয়াসের মধ্যে এই আমার কাঙ্ক্ষিত ডিএনএটা চলে আসে সেল ডিভিশনের সময়। এটা হচ্ছে লাইপোফেকশন, অর্থাৎ লিপিড উপাদানের মাধ্যমে ডিএনএটা কোষের মধ্যে যে ঢুকে আসে, এই প্রসিডিউরটা। দেখো এখানে লিপিড লাইপোজোম নিউক্লিক অ্যাসিড কমপ্লেক্স তৈরির মাধ্যমে টার্গেট সেলের মধ্যে খুব সহজেই এটা ঢুকে যেতে পারে। এরপরে আসি হচ্ছে ইলেকট্রোপোরেশন। ইলেকট্রো অর্থাৎ ইলেকট্রন অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের একটা উপস্থিতির ভিত্তিতে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে থাকে। তো এই ছবিটাতে আমরা দেখি সেল এবং প্লাজমিড একটা পাত্রের মধ্যে ইনকিউবেশন করার পরে, অর্থাৎ রেখে দেওয়ার পরে কিছু তড়িৎ প্রবাহের মাধ্যমে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। এখানে দেখো পজিটিভ আয়ন আছে একটা, দুটো, তিনটা। একই সাথে দেখো যে কোষের বাইরে তিনটা নেগেটিভ আয়নও আছে, একটা, দুটো, তিনটা। অর্থাৎ যতটা পজিটিভ আয়ন বাইরে ততটাই নেগেটিভ আয়ন বাইরে। ঠিক একইভাবে কোষের মধ্যেও তোমরা যদি একটু খেয়াল করো, তিনটা পজিটিভ আয়ন আছে এবং তিনটা নেগেটিভ আয়ন আছে কোষের মধ্যে, আর বাইরে এগুলা হচ্ছে আমার কাঙ্ক্ষিত প্লাজমিড। তো পরবর্তী ধাপে কি হচ্ছে, যখনই আমি এর ভেতরে ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতি দিতে পারছি, অর্থাৎ তড়িৎ প্রবাহ পরিচালনা করতে পারছি, তখন দেখো যে পজিটিভ আয়নগুলো সব এক সাইডে চলে আসছে, নেগেটিভ আয়নগুলা, কোষের যে নেগেটিভ আয়নগুলা সেগুলা বাইরের পজিটিভ আয়নের পাশাপাশি চলে আসছে। ঠিক এই পাশে একই ঘটনা ঘটছে। এই সিচুয়েশনে যেটা হয় সেটা হচ্ছে যে কোষের চারপাশে এক ধরনের ছিদ্রের উপস্থিতি দেখা দেয়।
এবং দেখা দিলে কি হয়, ওই ছিদ্র পথে আমার কাঙ্ক্ষিত যে প্লাজমিডটা সেটা সহজে কোষের মধ্যে ঢুকে যেতে পারে। এই যে দেখো যে চারপাশে ছোট ছোট ছিদ্রের সৃষ্টি হয়েছে, যার ফলে কাঙ্ক্ষিত প্লাজমিডটা ওই ছিদ্র দিয়ে কোষের মধ্যে চলে আসতে পারে। যখনই কোষের মধ্যে কাঙ্ক্ষিত প্লাজমিডটা ঢুকে যাবে, তখন এই ইলেকট্রিক ফিল্ডটা যদি অফ করে দেওয়া যায়, তাহলে ওই যে আয়নগুলা সেটা আবার চারিদিকে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং কোষের যে পোরগুলো ছিল, যে ছিদ্রগুলো ছিল, সেগুলো আবার ঠিক হয়ে যাবে, পূর্বের অবস্থায় ফেরত আসবে। এই যে প্লাজমিডটা ভেতরে ঢুকে যাবে। এই যে প্রক্রিয়াটা ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে, এজন্য এটাকে বলা হচ্ছে ইলেকট্রোপোরেশন। এরপরে আসি আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড মানে অতিরিক্ত সাউন্ডের উপস্থিতিতে যেটা হয়ে থাকবে সেইটা। তো প্রোটোপ্লাস্ট বা কোষ থাকবে, তাকে একটা সাসপেনশন বা দ্রবণে রাখতে হবে। এরপরে মাইক্রোসেন্ট্রিফিউজ নল ওর ভেতরে দিতে হবে। দিলে কি হবে, ভেক্টর ডিএনএ ওই নলের মাধ্যমে আল্ট্রাসাউন্ডের উপস্থিতিতে আমার কাঙ্ক্ষিত যে প্রোটোপ্লাস্ট বা কোষ সেটার ভেতরে ঢুকে যাবে, আল্ট্রাসাউন্ড যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়ার মাধ্যমে। এরপরে আসি ভাইরাসের মাধ্যমে ভ্রূণে জিন স্থানান্তর। কিছু ভাইরাস আছে দেহের ভেতরে, আমরা খুব সহজেই যদি ঢুকিয়ে দেই তাহলে সে কি করতে পারে, বংশ বিস্তার করতে পারে। তাহলে ওই জিন বা ভেক্টরগুলোকে যদি আমরা ভাইরাসের মধ্যে ঢুকাতে পারি, তাহলে ভাইরাস আমাদের দেহে সহজে ঢুকেই আমাদের ভ্রূণে জিন স্থানান্তর করতে সক্ষম। এক্ষেত্রে রেট্রোভাইরাসটা খুব ভালো একটি ভেক্টর হিসাবে কাজ করে। ভ্রূণটাকে যদি ভাইরাস দ্বারা আক্রান্ত করা হয়, তাহলে রেট্রোভাইরাস দ্বারা সে আক্রান্ত হলো, যেই রেট্রোভাইরাসের মধ্যে আমার কাঙ্ক্ষিত জিনটা উপস্থিত, এবং ভ্রূণের জিনোম ও কাঙ্ক্ষিত ডিএনএ এই দুটো একসাথে, ভ্রূণের জিনোম ও কাঙ্ক্ষিত ডিএনএ একীভূত হয়ে যাবে। এই যে প্রসেস, এটা হচ্ছে ভাইরাসের মাধ্যমে, মানে ভাইরাসটাই আক্রমণের মাধ্যমেই, ভ্রূণটাকে আক্রমণের মাধ্যমেই আমার কাঙ্ক্ষিত ডিএনএটা ভ্রূণের জিনোমের সাথে একীভূত করতে সক্ষম। যে এটা যে রেট্রোভাইরাসের মাধ্যমে দেখো যে জিন থেরাপির যে প্রসিডিউরটা অনেকটা এরকম হয়ে থাকে। ভাইরাস আক্রমণের মাধ্যমে ভাইরাস তো আর কি করে, তার ডিএনএটা কোষের মধ্যে দিয়ে দিয়ে পোষকের কোষের সাথে একীভূত হয়, সেই প্রসিডিউরটাকেই মূলত এখানে মাথায় রাখা হয়। এতক্ষণ তোমরা নিশ্চয়ই এটা উপভোগ করেছো এবং বারবার একটু দেখার চেষ্টা করবে, তাহলে সহজে মনে রাখতে পারবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস তোমরা ভালোভাবে পড়ার চেষ্টা করবে। নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটি টপিকস শুরু করব।